আসসালামু আলাইকুম। এক পুলিশ অফিসার নতুন শহরে ট্রান্সফার হয়ে প্রথম দিনই ফেঁসে যায় এক অদ্ভুত কেসে। কিন্তু সে যখন এই কেসের ইনভেস্টিগেশন করতে জঙ্গলে যায়, সে বুঝতে পারে সে ফেঁসে গিয়েছে ওই অভিশপ্ত জঙ্গলটির টাইম লুপে। সে টাইম লুপের পাহারাদার ছিল ওই জঙ্গলের বিশাল বড় এক অদ্ভুত মূর্তি। এমনকি সে যতই ওই জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছিল, ততই তার সামনে এক এক করে বের হয়ে আসছিল ওই জঙ্গলের অবাক করা অদ্ভুত রহস্য। এখন সে কি পারবে ওই জঙ্গল থেকে বের হয়ে আসতে, নাকি সারা জীবনের জন্য ফেঁসে যাবে ওই টাইম লুপে? জানতে হলে দেখতে হবে আজকের এই গা হিম করা মালায়ালাম মুভির এক্সপ্লেনেশন। তাই চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক মুভির গল্পে। গল্পের শুরুতে আমরা 1960 সালের কেরালার এক গভীর জঙ্গল দেখতে পাই, যেখানে এক পর্তুগিজ মহিলা কয়েকজন লাঠিয়ালদের সাথে দুটো বডি নিয়ে যাচ্ছিল। এই পর্তুগিজ মহিলা তার থেকে ছোট বয়সী ছেলেদের পছন্দ করত, তাই সে জেমস নামের একজনকে বিয়ে করে। কিন্তু পরবর্তী সময়ে জেমস একজন সমবয়সী ইন্ডিয়ান মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে এই পর্তুগিজ মহিলা দুজনকে হাতে নাতে ধরে মেরে ফেলে। আর এখন এই দুজনের বডি নিয়ে তারা জঙ্গলে এসেছে। মহিলাটি প্রথমে মেয়েটির বডি ডোবায় ফেলে আর জেমসকে অন্য জায়গায় কবর দিতে নিয়ে যায়। কিন্তু তখন সবার অজান্তে জেমস পালিয়ে যায়। আসলে সে এতক্ষণ ধরে মিথ্যা মরার নাটক করছিল। অবশেষে জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে এই মহিলা তাকে ধরে ফেললে জেমস ওর পেটে তীক্ষ্ণ গাছের ডাল ঢুকিয়ে পালিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই জঙ্গলের ডোবার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসতে। এই লোকটার আঙুলে ছিল একটা বড় সাইজের রিং। কিন্তু লোকটা কে, তার কি পরিচয়, সেটা আমাদের দেখানো হয় না। দৃশ্য আবারও পরিবর্তিত হয়। দেখা যায় পিটার নামের এক পুলিশ অফিসারকে এই জঙ্গলে ঘুরতে। অন্যদিকে পিয়নের পোশাক পরা আরেকজন পরিচয়হীন লোককে দেখানো হয়, যে বড় গাছগুলোর মধ্যে অদ্ভুত কিছু চিহ্ন আঁকছিল। এরপর আমরা এক বন্ধুদের গ্রুপকে দেখতে পাই। তারা এসেছে জঙ্গলে শিকার করতে। গ্রুপের মধ্যে একটি মেয়ে অনেকক্ষণ ধরে শিকারের চেষ্টা করলেও পেরে উঠছিল না, ফলে শিকারটা পালিয়ে যায়। তখন একটু দূরে ভারী কিছুর আওয়াজ শুনে মেয়েটা ভয়ে গুলি চালাতেই দেখে যে একটা পুলিশ অফিসারকে সে মেরে ফেলেছে। এখন এই পুলিশটাকে, তার পরিচয় জানতে পারি না, কিন্তু আমরা এই পুলিশটাকে একটু আগে ডোবা থেকে উঠতে দেখেছি। যাই হোক, হঠাৎই গুলির শব্দে চারিদিকের পরিবেশ চেঞ্জ হতে শুরু করে এবং ভেসে আসে খুব জোরে চিৎকারের আওয়াজ। সেই আওয়াজ এতটাই তীব্র ছিল যে প্রত্যেকের কান অসহ্য যন্ত্রণায় ফেটে যাওয়ার মতো অবস্থা। আর এই সাথে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা পিটারকে দেখি পাগলের মতো দৌড়ে জঙ্গলের বাহিরে বেরোতে। আর তখনই একটা গাড়ি তাকে ধাক্কা মারে। এই ঘটনার পর আমরা মুভির প্রধান চরিত্র আনন্দকে ঘুম থেকে এক ঝটকায় উঠতে দেখি। আনন্দ তার প্রেগনেন্ট স্ত্রী নিতুকে নিয়ে চেক আপে এসেছে। ডাক্তার সামনের মাসের 24 তারিখে ডেলিভারি ডেট দিলে দুজন খুব খুশি হয়। আনন্দ ছোট থেকে অনেক স্ট্রাগল করে মানুষ হয়েছে। ওর বাবাও পুলিশ ছিলেন, কিন্তু জন্মের দিন সে বাবাকে হারায়। এরপর তার মা শোকে মারা যায়। আনন্দ পেশায় পুলিশ কনস্টেবল। তার ভেলোর কারোতে বদলি হয়েছে, তাই তাকে আজই বের হতে হবে। পরের মাসে যেহেতু ডেলিভারি ডেট, তাই আনন্দ চিন্তায় পড়লে নিতু তাকে ডিউটি জয়েন করতে বলে। আর যদি কিছু দরকার লাগে সেক্ষেত্রে আন্টি সামলিয়ে নেবে। ভোরবেলায় আনন্দ বাস ধরে গ্রামে পৌঁছালে তখনই কল আসলো নিতুর। হঠাৎই ইমার্জেন্সি, আজই ডেলিভারি করাতে হবে। আনন্দ শুনে চিন্তায় রওনা দিতে চাইলে নিতু তাকে আশ্বাস দিয়ে বলে যে তার আসার দরকার নেই, আন্টি সামলে নেবে। এরপর আনন্দ নিশ্চিত হয়ে ভেলোর কারুর উদ্দেশ্যে রওনা দেয়। এইখানে নেটওয়ার্কের খুব সমস্যা ছিল। বিএসএন ছাড়া কারোর সিগন্যাল কাজ করে না। তাই কিছুক্ষণ পর অন্য একজনের নাম্বার থেকে ফোন করলে জানতে পারে যে তার একটা কন্যা সন্তান হয়েছে। খুশিতে মন ভরে যায় আনন্দের। তখনই দেখতে পায় রাস্তার ধারে একটা হরিণকে, যেন তাকে অভিনন্দন জানাতে এসেছে। এই নিয়ে গল্পের মাঝে ড্রাইভারের অসতর্কতার কারণে তাদের গাড়ির সাথে একজনের অ্যাক্সিডেন্ট হয় এবং আমরা জানতে পারি সে ব্যক্তি হলো পিটার। সে প্রচণ্ড যন্ত্রণায়ও রাস্তায় সেই অদ্ভুত চিহ্নটি আঁকছিল। আনন্দ তাকে পাশের একটি হসপিটালে নিয়ে যায় এবং পিটারের ওয়াকিটা আনন্দ নিজেই নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর হসপিটালে আনন্দের সিনিয়র অফিসার অশোক এসে পুরো ব্যাপারটা সামলে নেয়। সে পিটারের পার্স থেকে পাওয়া আইডি থেকে ইনফরমেশন নিয়ে কনস্টেবল জোসিকে বলে বাড়ির লোক এবং পিটারের থানায় কনফার্ম করতে। এরপর অশোক আনন্দের সাথে পরিচিত হয়। হঠাৎ ফোন আসে তার।
তামিলনাড়ু থেকে আসা এক গ্রুপকে অফিসার রেজি জঙ্গলে পাকড়াও করেছে। এখন এই গ্রুপের একজনের বাবা ফরেস্ট ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার, তাই এদের সাথে প্রবলেম ক্রিয়েট করায় অশোককে সে ফোন করেছে। রেজি ঝামেলা শুরুর আগেই তড়িঘড়ি করে রওনা দিলে ঝামেলার মাঝের এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। তখন জঙ্গলের ভেতর ছেলেটাকে ধরার জন্য ধাওয়া করে সে। এমন সময় রেজি জঙ্গলে একটা বডি পড়ে থাকতে দেখে থমকে যায়। ততক্ষণে অশোক এসে পড়েছে। কাদায় মাখা বডির মুখটা এমনভাবেই ক্ষতবিক্ষত যে চেনাই মুশকিল হয়ে যায় তাদের জন্য। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে বডিটা একজন কনস্টেবলের। থানার এএসআই কে কন্ট্যাক্ট করতে গেলে নেটওয়ার্ক খারাপ থাকায় কলটা লাগে না। তাই অশোক ফরেন্সিক টিমকে আসার জন্য ইনফর্ম করে। এরপর সে রেজি এবং আনন্দকে নিয়ে নিজের থানার উদ্দেশ্যে রওনা দেয়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে আহত অবস্থায় একজন অফিসারকে পড়ে থাকতে। তার নাম স্টিফেন। সে পায়ে প্রচণ্ড আঘাতের কারণে নাড়াতে পারছিল না। এখন সে তার সহকর্মী পিটার ও মতুভেলকে চিৎকার করে ডাকতে থাকে। সৌভাগ্যবশত স্টিফেন তার ওয়াকি দিয়ে পিটারকে কন্ট্যাক্ট করলে আনন্দের কাছে থাকা ওয়াকি বেজে ওঠে, কারণ পিটারের ওয়াকিটা তার কাছেই ছিল। স্টিফেন বলে যে সে তার টিমকে নিয়ে জঙ্গলে ঢুকেছিল, কিন্তু কোনো কারণে তারা ফেঁসে গিয়েছে এবং বাকিদের খুঁজে পাচ্ছে না। আর এখন যদি তাকে উদ্ধার করা না হয় তাহলে সে মারা যাবে। সে অবাক হয়ে জানায় যে তারা কেরালা পুলিশ এবং স্টিফেনদের সহকর্মী পিটার অ্যাক্সিডেন্ট হয় তাকে হসপিটালে অ্যাডমিট করেছে। তাই স্টিফেন থানার কারোর সাথে যোগাযোগ করুক। স্টিফেন জানালো সে সব রকমের চেষ্টাই করেছে, কিন্তু লাভ হয়নি। এখন সে জঙ্গলের ভেতর কোনো এক মন্দিরের সামনে বড় গাছের নিচে পড়ে আছে। সেখানে এসে ওরা যেন তাকে উদ্ধার করে। এখন ইচ্ছে না থাকলেও সে বাধ্য হয়ে গাড়ি থামিয়ে থানার ফোন করার চেষ্টা করে। তখনই আনন্দ শুনতে পায় ওয়াকিতে স্টিফেন বলছে তার স্ত্রী প্রেগনেন্ট, তাদের আজ বাচ্চা হতে চলেছে। তারা যদি তাকে বাঁচিয়ে নেয় তাহলে সে তার বাচ্চাকে দেখতে পাবে। আনন্দ এটা শুনে নিজের পরিস্থিতির সাথে রিলেট করতে পারে। তখন সে বাকিদের মানানোর চেষ্টা করে স্টিফেনকে বাঁচানোর জন্য। সব শুনে রেজি বাধা দেয়, কারণ এই জঙ্গলে যাওয়া মানে জীবনের ঝুঁকি নেওয়া। এমনিতেও জঙ্গলটা তাদের আবার এলাকাতেও পড়ে না। কিন্তু আনন্দ সবাইকে মানিয়ে জঙ্গলের দিকে রওনা দেয় স্টিফেনকে উদ্ধার করার জন্য। এই ঘটনার সাথে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমাদের স্টিফেনের গল্প দেখানো হয় যে কিভাবে তারা এই জঙ্গলে এসেছিল। আসলে তার টিম কয়েকজন ক্রিমিনালদের ধরে জঙ্গলের রাস্তা দিয়ে পেরুমালাই থানায় যাচ্ছিল। তখনই ক্রিমিনালগুলো তাদের উপর হামলা করে, গাড়ি থেকে পালিয়ে জঙ্গলে ঢুকে যায়। কিন্তু স্টিফেন ছাড়ার পাত্র নয়। সে টিমের কয়েকজনকে নিয়ে তাদের ধরতে জঙ্গলে ধাওয়া করে। একটা সময় তাদের খুঁজতে জঙ্গলের অনেক ভেতর অবধি চলে আসে। ফলে তারা আলাদা আলাদা হয়ে সার্চ করতে শুরু করে। এই সুযোগে ক্রিমিনালগুলো এক একজনকে টার্গেট করে মারতে থাকে। এক পর্যায়ে এসে মুথুভেল স্টিফেনকে জঙ্গলের গভীরে যাওয়ার জন্য মানা করে, কারণ তার ভূতে বিশ্বাস না থাকলেও এই জঙ্গলটা সুবিধার মনে হয় না। অনেক ভয়ানক কাহিনী শোনা যায় এই জঙ্গলটার নামে। তখনই তারা জঙ্গলের মাঝে এক বিশাল আকার অদ্ভুত দৈব মূর্তি দেখতে পায়, যার শরীর মানুষের মতো হলেও মাথাটা কাকের। মুথুভেল মানা করা সত্ত্বেও স্টিফেন থামল না। সে এসবে বিশ্বাস করে না। তাই মুথুভেলকে অন্যদিকে পাঠিয়ে সে ক্রিমিনালগুলোকে খুঁজতে বেরিয়ে পড়ল। হঠাৎ স্টিফেন শুনতে পায় মুথুভেলের চিৎকার। তাকে দুজন ক্রিমিনাল মারতে ধাওয়া করেছে। তখনই স্টিফেন একজনকে গুলি করে। ফলে তার রক্তের ফোঁটা মাটিতে পড়তেই চারিদিকের পরিবেশ হঠাৎই চেঞ্জ হতে শুরু করে এবং শুনতে পাওয়া যায় সেই কান ফাটা অসহ্য চিৎকার। সবাই প্রচণ্ড আওয়াজে কান ধরে বসে পড়লে কিছুক্ষণ পর স্টিফেন নিজেকে জঙ্গলের এক অন্য জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। সেখানে মুথুভেল তো দূরের কথা, সেই দুজন ক্রিমিনালের টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। স্টিফেন চিৎকার করে তার সহকর্মীদের খুঁজতে বেরিয়ে পড়ে। একটা সময় পড়ে গেলে তার পায়ে ভীষণ আঘাত লাগে এবং এরপর কি হয়েছে সেটা তো আমাদের সকলেরই জানা। এরই সাথে দৃশ্য আবারও পরিবর্তিত হয় এবং আমরা দেখি বৃষ্টির মধ্যে অশোক, আনন্দ এবং রেজি জঙ্গলে স্টিফেনকে খুঁজতে ঢুকেছে। অশোক বলে এই জঙ্গলে অনেকেই নিখোঁজ হয়েছে, যাদের আর পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। 1960 সালে প্রথম এই থানায় মিসিং কেস রেজিস্টার হয়। এক পর্তুগিজ মহিলা তার স্বামী জেমস এবং তার প্রেমিকাকে এই জঙ্গলে মেরে ফেলেছিল। এরপর সেও নাকি নিজে মারা যায়। স্থানীয় লোকেরা বলে জঙ্গলে এই তিনজনের আত্মা এখনো আছে। অশোক যখন পরে ইনচার্জ হয়ে আসে তখন জঙ্গল থেকে একটা মুন্ডবিহীন বডি পেয়েছিল।
অনেক চেষ্টার পরেও তাকে শনাক্ত করা না গেলে স্থানীয় লোকেরা বলতে শুরু করে এটা ৮০ বছর আগে সেই বিদেশি লোকটার বডি, মানে জেমসের। কিন্তু কোনোভাবে এটা সম্ভব ছিল না, কারণ ৮০ বছরের পুরনো বডি পচে যাওয়া তো দূরের কথা, দেখে মনে হচ্ছিল জাস্ট একদিন আগের বডি। অবশ্য তারা খোঁজ করেও মাথাটা আর পায়নি। তবে অদ্ভুত ব্যাপার হলো এর কিছুদিন পর একটা মাথা পাওয়া গিয়েছিল, যেটা ছিল অবশ্য বহু পুরনো। লোকে বলে এটাই নাকি জেমসের সেই মাথা। যাই হোক, এইভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর তারা সেই মূর্তিটার সামনে আসতেই ওয়াকিতে শোনা গেল স্টিফেনের আওয়াজ। সে কোথায় আছে জানার চেষ্টা করলে বলে মূর্তির ডান দিকের বড় গাছটার নিচে সে। সেই মতো ওরা গাছের দিকে এগোলে তখনই পেরুমালাই থানার এএসআই এর কল আসে। অশোক জানায় তাদের থানার একজন অফিসার জঙ্গলে হারিয়ে গিয়েছে এবং তাকে উদ্ধার করতে তারা জঙ্গলে ঢুকেছে। কথাটা শুনতে এএসআই গম্ভীরভাবে বলে, তোমরা যেখানে গিয়েছো সেখানে কোনো মানুষ যায় না, যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল থেকে বেরিয়ে যাও। আর তোমরা যার কথা বলছো এই নামের আমি কাউকেই চিনি না। এএসআই কল কাটলে স্টিফেন জানায় সে বড় গাছটার নিচে এখনও তাদের জন্য অপেক্ষা করছে। তার পুরো নাম স্টিফেন জর্জ। এতক্ষণে অশোক বিরক্ত হয়ে পুনরায় এএসআইকে কল করে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা বলে যে আজ তারা সকালে পেরুমালাই থানার একজন অফিসার পিটারের অ্যাক্সিডেন্ট হওয়ায় তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। তাকে নিয়ে যাওয়ার সময় তার ওয়াকিতে খবর আসে ওই একই থানার এসআই স্টিফেন জর্জ জঙ্গলে আহত অবস্থায় ফেসে গেছে। শুধু তাই নয়, তারা আরও একজনের বডি পেয়েছে। কথাটা শুনে এএসআই রেগে বলল, তাদের থানায় যে দুজন এসআই আছে তারা আজ মিটিংয়ে উপস্থিত ছিল, বাকি এই নামের কাউকেই সে চেনে না। এটা শুনে অশোক কি করবে ভেবে পায় না। তখন ওয়াকির সাহায্যে আনন্দ ডিরেক্ট স্টিফেনের সাথে এএসআই এর কথা বলিয়ে দেয়। স্টিফেনের মুখে মুতুভেল নামটা শুনতেই এএসআই চমকে ওঠে। সে কাপা গলায় জিজ্ঞাসা করে, আচ্ছা মুতুভেলের পুরো নাম কি? উত্তরে স্টিফেন বলে, মুতুভেল মারিপান। এতক্ষণে এএসআই ভয়ে ঠান্ডা হয়ে গেল। কোনো মতে বলল, আজ থেকে ৩০ বছর আগে ২৬শে মে ১৯৯৪ সালে পেরুমালাই থানার এসআই স্টিফেন জর্জ তার টিম সহ জঙ্গলে নিরুদ্দেশ হয়ে যায়। এরপর কেউ তাদের খুঁজে পায়নি। আর এই মুতুবেল হলো তার বাবা। মনে করা হয় সেই দিনের পর তারা জঙ্গলেই মারা গিয়েছিল। কিন্তু তাহলে এত বছর পর স্টিফেনের সাথে তারা কিভাবে কন্ট্যাক্ট করছে? তাই এএসআই তাদের যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল থেকে বেরোতে বলে কল কেটে দেয়। তখন তাদের তিনজনের মধ্যে শুরু হয় ঝগড়া। রেজি সিদ্ধান্ত নেয় সে ব্যাক করবে। সেই মতো রেজি চলে যেতেই ওরা দুজন স্টিফেনের নির্দেশ মতো বড় গাছটার সামনে আসতেই ভয়ে তারা ঠান্ডা হয়ে যায়, কারণ গাছটার সামনে পড়ে আছে একটা কঙ্কাল, আর ঠিক তার পাশে আরও একটা। আর এখনও অবধি ওয়াকিতে স্টিফেনের আওয়াজ আসছে। সে বলছে, স্যার আমার ঠিক পাশে মাঝবয়সী কেরালা পুলিশের একটা বডি পড়ে আছে, ওর গায়ে ধাক্কা লেগেই তো আমি পড়ে গিয়েছিলাম। ইউনিফর্মে লেখা আছে এমজি অশোক। কথাটা শুনতেই দুজনেই বাকরুদ্ধ হয়ে যায়। এটা কি করে সম্ভব? অশোক আনন্দের সামনেই দাঁড়িয়ে আছে। তাহলে ৩০ বছর আগে হারিয়ে যাওয়া একটা মানুষ কিভাবে তাদের কন্টাক্টে রয়েছে? স্টিফেন ও তার টিম যদি মারা গিয়ে থাকে তাহলে পিটার কিভাবে তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো? অন্যদিকে পিটারের বাড়ির লোক হসপিটালে পৌঁছালে জানতে পারে সে মারা গিয়েছে, তবে তার বডি দেখতে দেওয়া হয় না, কারণ দুটো ছেলের সাথে যে বয়স্ক মহিলাটি এসেছে সে নিজেকে পিটারের স্ত্রী বলে দাবি করছে। কিন্তু জোশী বুঝে পায় না যে এই 50 বয়সী মহিলা, যাকে কিনা পিটারের মা ভেবেছিল, সে কিভাবে নিজেকে মাঝবয়সী পিটারের স্ত্রী বলে দাবি করছে। তার এই দুটো ছেলে নাকি পিটারের সন্তান। জোশী অশোককে জানায় পিটারের বাড়ির লোক দাবি করছে পিটার 30 বছর আগে জঙ্গলে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এমনকি তাদের কাছে পিটারের আইডি কার্ডও রয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, 1959 সালে জন্ম নেওয়া মানুষের বয়স এখন কিভাবে 30 হলো? সব শুনে অশোক বুঝে যায় এই জঙ্গলে কিছুটা একটা রহস্য আছে, যেটা তাদের ভাবনার ঊর্ধ্বে। তাই অশোক ওদের মিথ্যে বলতে বলে যে তাদের বডি চিনতে ভুল হয়েছে। অন্যদিকে রেজি জঙ্গলে যে বডিটা পেয়েছিল সেটা তারা পেরুমালাই থানার অফিসার বলে দাবি করছিল। সেইটা ফরেন্সিক টিম থেকে এক্সামিন করার পর চমকে ওঠে, কারণ এটা নাকি রেজির বডি। তাহলে এখন প্রশ্ন, রেজি যদি মারা গিয়ে থাকে তাহলে জঙ্গলে অশোকদের সাথে এতক্ষণ কে ছিল? কিছু ভাবার আগেই অঝরে বৃষ্টি নামলো।
এই বৃষ্টির মাঝে আমরা দেখতে পাই রেজি একটা ডোবায় পড়ে গিয়েছে। সে কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তার ক্ষীণ চিৎকার শুনে আনন্দরা ছুটে এসে তাকে টেনে তুলতে যেতেই এক পর্যায়ে অশোকের হাত কেটে রক্ত গড়িয়ে মাটিতে পড়ে এবং এরই সাথে জঙ্গলের পরিবেশ পাল্টে যায়। আবারও শোনা যায় কানফাটা পার্থিব আওয়াজ। অশোক এই বিকট আওয়াজ সহ্য করতে না পেরে গুলি চালাতে সব শান্ত এবং পরক্ষণেই আনন্দ জঙ্গলের কোনো এক জায়গায় রাতে নিজেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। তার আশেপাশে কেউ নেই। হঠাৎ নীরবতা ভেঙে দেখতে পেল ঘন কুয়াশার মধ্যে লণ্ঠন হাতে সেই পর্তুগিজ মহিলাকে, যে এখনও জেমসকে খুঁজে চলেছে। মহিলাটি আনন্দকে দেখে তার দিকে বন্দুক তাক করতেই আনন্দ পেছনে মুন্ডবিহীন জেমসকে দেখতে পায়। সে চমকে উঠতেই কানে আসে বন্দুকের আওয়াজ এবং এরই সাথে আনন্দ নিজেকে আবার অন্য কোনো এক জায়গাতে দেখতে পায়। নিজেকে কোনো মতে সামলে উঠতেই দেখানো হয় একটা বাচ্চা মেয়েকে, যে কিনা কাঁদছে। সে তার ভাইকে খুঁজতে জঙ্গলে ঢুকেছিল, কিন্তু ফেরার রাস্তা খুঁজে পাচ্ছে না। আনন্দ তাকে শান্ত করে ভাইকে খুঁজতে সাহায্য করতে গেলে বড় গাছটার সামনে অশোকের বডি পড়ে থাকতে দেখে ভয়ে শিউরে ওঠে। সে কিছু বুঝে ওঠার আগে স্টিফেনদের গাড়ি থেকে পালিয়ে যাওয়া ক্রিমিনালদের একজন তাকে ধরে ফেললে শুরু হয় হাতাহাতি। আনন্দ মেয়েটাকে পালাতে বলে নিজেকে কোনো রকমে ছাড়িয়ে জঙ্গলে ঢুকতেই দেখা যায় পিটারকে। তাকে 3জন ক্রিমিনাল মারার চেষ্টা করলে আনন্দ দূর থেকে দাঁড়িয়ে সব দেখতে থাকে। সে বুঝতে পারছে না এখানে কি ঘটছে। তখনই পালাতে গেলে স্টিফেনকে হঠাৎ দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে ওঠে। আনন্দ তাকে একটাই প্রশ্ন করে, স্যার আজকে ডেট কত? উত্তর এলো 26শে মে 1994। আনন্দ হতবাক হয়ে চেয়ে থাকে। তখনই আগেরবারের মতো শোনা গেল মুথুবেলের চিৎকার। তাকে 2জন ক্রিমিনাল মারতে উদ্যত হয়েছে। তখন স্টিফেন একজনকে গুলি করতেই তার রক্ত মাটিতে পড়ে গেল। গোটা জঙ্গল আবারও পাল্টে যায়। শোনা যায় সেই অপার্থিব আওয়াজ এবং এরই সাথে আনন্দ পিয়নের ড্রেস পরা লোকটাকে দেখতে পায়, যে গাছে সেই অদ্ভুত চিহ্ন আঁকছিল। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, মূর্তির আড়াল থেকে আরেকজন এই দৃশ্য দেখছিল। সে হলো পিটার। পিটার আনন্দকে কনফার্ম করতে গেলে হঠাৎই গুলির আওয়াজের সাথে পুনরায় সব চেঞ্জ হয়ে যায় এবং পরক্ষণে আনন্দ দেখতে পায় সেই পর্তুগিজ মহিলাকে। তবে এইবার জেমস তখনও বেঁচে ছিল। আনন্দ বুঝে পায় না যে এখানে কি হচ্ছে। জেমস মহিলাটিকে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বন্দুকের আওয়াজ শোনা যায় এবং পেছন থেকে একজন জেমসের মুণ্ডুচ্ছেদ করতেই জঙ্গলের পরিবেশ চেঞ্জ হয়ে আনন্দ আবার সেই পিয়নকে দেখতে পায়। সে কিন্তু আনন্দকে দেখে একটুও অবাক হলো না, বরং শান্ত গলায় বলল, ভয় পেও না, কারণ এখানে ভূত বলতে কিছুই নেই, বরং যা কিছু হচ্ছে সব ওই মূর্তির জন্য হচ্ছে। খেয়াল করেছো তুমি জঙ্গলে ঢোকার পর থেকে এখানে একটাও কাক দেখতে পাওনি? আনন্দ অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হচ্ছে তাহলে এই জঙ্গলে? তখন পিয়ন রিভিল করে জঙ্গলের এক বিশাল রহস্য। গল্পটা বহু বছর আগের, যখন এই জঙ্গলে পর্তুগিজরা প্রবেশ করেছিল। জঙ্গলের এক বিশেষ গোষ্ঠী ওই দৈবমূর্তির পূজা করত। তাদের কাছে কাক ছিল সৃষ্টিকর্তার প্রতীক। এই মূর্তিটা আসলে কাকভূষণীর। এখন এখান থেকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানে যে থিওরি আমি আপনাদেরকে বলবো এটার উপরই পুরো মুভির কাহিনী ডিপেন্ড করছে। মুভিতে যদিও এর কোনো এক্সপ্লেনেশন দেওয়া নেই, কিন্তু আমি আপনাদেরকে সবটা সহজে বুঝিয়ে বলছি। আসলে হিন্দু পুরাণে কাকভূষণী হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চরিত্র। কাকভূষণী পূর্বজন্মে একজন শিব ভক্তের পাশাপাশি অত্যন্ত অহংকারী একজন ব্রাহ্মণ ছিলেন। একদিন অহংকারের বশে নিজের গুরুকে অপমান করার কারণে মহাদেব তাকে অভিশাপ দেয় যে সময়চক্রে সে কয়েক হাজারবার জন্ম নেবে, কিন্তু বিভিন্ন রূপে। তবে যতবারই জন্ম হোক না কেন তার মেমোরি প্রতি জন্মে একই থাকবে, অর্থাৎ বডি চেঞ্জ হবে কিন্তু মেমোরি নয়, এবং তার অন্তিম রূপ হবে কাকের। এই কাক রূপেই তিনি অসীম জ্ঞান ভক্তি এবং অমরত্ব লাভ করবেন। মেঘনাদের যখন রাম লক্ষ্মণ বাধা পড়েন তখন বিষ্ণুর বাহন গরুর এসে তাদেরকে মুক্ত করেন। এখন গরুরের মনে সন্দেহ জাগে যে যিনি সাধারণ সাপের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারেন না তিনি কিভাবে ভগবান হলেন। এই সন্দেহ দূর করার জন্য শিবের পরামর্শে গরুর কাকভূষণীর কাছে যান। তখন কাকভূষণী গরুরকে সম্পূর্ণ রামকথা শোনান এবং কাকভূষণী বলেন তার জীবনে তিনি 11 বার রামায়ণ এবং 16 বার মহাভারত ঘটতে দেখেছেন। প্রতিবার এই ঘটনাগুলোর মধ্যে সামান্য কিছু পার্থক্য থাকে। আসলে কাকভূষণীর চরিত্র আধুনিক বিজ্ঞানের প্যারালাল ইউনিভার্স এবং টাইম ট্রাভেলের ধারণার সাথে মিল দেখা যায়। এইবার আসা যাক মুভির গল্পে। পিয়ন বলে যে এই জঙ্গলে যখন পর্তুগিজ রাজা লর্ড গ্যাব্রিয়েল এসেছিলেন তখন সে চেয়েছিলেন সবাই যেন তাকেই মান্য করে। তাই সে কাকভূষণীর মূর্তি এখান থেকে সরানোর অনেক চেষ্টা করে।
কিন্তু চেষ্টার পরেও সফল না হলে এখানকার পুরো গোষ্ঠীকে তিনি রেগে শেষ করে সব কাকদের পুড়িয়ে দেয়। এই জঙ্গলের মাটিতে সেদিনই প্রথম হিংসা এবং রক্তের হানাহানির কারণে কাকভূষণী ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেয় যে যখনই জঙ্গলের মাটিতে রক্ত পড়বে তখনই একটা টাইম লুপ শুরু হবে এবং যারা এই জঙ্গলে উপস্থিত থাকবে তারা সবাই এই সময়চক্রে ফেঁসে যাবে। তাই সেদিন লর্ড গ্যাব্রিয়েল তার দল নিয়ে এখানে আসতে 1 ঘন্টা সময় লাগলেও তারা আর ফিরেই যেতে পারেননি। দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেছে, তারা আজও এই জঙ্গলের কোনো এক সময়চক্রেই ঘুরে চলেছে। তাই যখনই কেউ জঙ্গলের মূর্তির সামনে উচ্চস্বরে আওয়াজ করে এবং রক্তের ফোঁটা মাটি স্পর্শ করে তখনই তারা সময়চক্রের অন্তকালে আটকে যায়। এই কারণে লর্ড গ্যাব্রিয়েল, পর্তুগিজ মহিলা, জেমস, 1994 সালে স্টিফেনদের টিম, রেজি, অশোক, ছোট্ট বাচ্চা মেয়ে প্রত্যেকে জঙ্গলের সময়চক্রে ফেসে রয়েছে। কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, কারণ যতবার সময় চেঞ্জ হয়েছে ততবার কোনো ব্যক্তি সময়চক্রের টাইমে টেলিপোর্ট হতে পারে, সেটা 5 মিনিট আগে হতে পারে বা পরে। এই কারণে আনন্দ দুবার জেমসকে দেখতে পেয়েছিল। একবার সে জেমসকে পালাতে দেখেছে এবং আরেকবার জেমসকে মরতে দেখেছে। খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝবে, শুরু থেকে দেখানো শামুকের খোলস এবং স্পাইরাল সাইন আমাদের এই সময়চক্রের ইঙ্গিতই দিচ্ছিল। সব শোনার পর আনন্দ জিজ্ঞাসা করে, তুমি এত কিছু জানলে কি করে? তখন সে বলে, আমি সেই ব্যক্তি যে পর্তুগিজ রাজার গুপ্তচর ছিলাম এবং আমি রাজাকে এই জঙ্গলে নিয়ে এসেছিলাম। এখান থেকে বেরোনোর একটাই উপায়, যে ঘটনা সবাইকে এখানে এনেছে সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আগেই সেটাকে আটকাতে হবে। যদি না পারো তাহলে এই সময়চক্রে আজীবন ফেসে থাকবে। সেই মতোই এবার আনন্দ বেরিয়ে পড়ল সকলকে উদ্ধার করতে। সে দেখতে পায় রেজি ডুবায় পড়ে আছে এবং টাইমলাইনের আনন্দ এবং অশোক তাকে বাঁচাতে এসেছে। কিন্তু রেজি দুটো আনন্দকে দেখে চমকে যায়। ওই যে একটু আগে বললাম, কোনো ব্যক্তি সময়চক্রের যে কোনো পয়েন্টে মানে আগে বা পরে টেলিপোর্ট হতে পারে। তো আগেরবারের মতো রেজিকে বাঁচাতে গিয়ে অশোকের হাত থেকে রক্ত মাটিতে পড়ার সাথে গুলি চালাতেই সময়চক্র চেঞ্জ হয় এবং আনন্দ পুনরায় টেলিপোর্ট হয়। সে বুঝতে পারে যেমন করেই হোক এই সব কিছু তাকে থামাতে হবে। তাই সে বিরক্ত হয়ে নিজের হাত কেটে রক্ত মাটিতে ফেলে উচ্চস্বরে চিৎকার করলে সময়চক্র চেঞ্জ হয়। এর পরের দৃশ্যে কয়েকজন স্কুল পড়ুয়াকে দেখানো হয়। তাদের মধ্যে একটা ছেলে লর্ড গ্যাব্রিয়েলের সাদা ঘোড়া দেখে জঙ্গলে পিছু করে ঢুকে পড়ে। ছেলেটির বোন ভাইকে বাঁচাতে জঙ্গলে ঢুকলে একটা সময় পর পথ হারিয়ে মেয়েটি কাকভূষণের মূর্তির সামনে এসে ভাইয়ের নাম ধরে ডাকতেই আমরা মুভির একদম শুরুর দৃশ্যটা দেখতে পাই এবং এইখানে আমরা জানতে পারি যে যে লোকটা ডোবা থেকে উঠে এসেছিল সে আর কেউ নয়, স্বয়ং রেজি। এবং যে বাচ্চাকে খুঁজতে মেয়েটা জঙ্গলে ঢুকেছিল সেই বাচ্চাটা হলো ছোট্ট রেজি। আসলে অনেক বছর আগে রেজির দিদি তাকে খুঁজতে এসে জঙ্গলে হারিয়ে গিয়েছিল এবং এই কারণে রেজি জঙ্গলে ঢুকতে ভয় পাচ্ছিল। তবে তারা দুজন কাদামাখা রেজিকে দেখে ভয়ে পালিয়ে যায় এবং ভাই বোন আলাদা হয়ে যায়। তখনই মুতুফেলকে বাঁচানোর জন্য স্টিফেনের গুলির শব্দের সাথে সময়চক্র চেঞ্জ হয় এবং আনন্দ কর্দমাক্ত রেজিকে ভয়ে পালাতে দেখে। ঠিক এই সময় আমরা সেই কলেজের গ্রুপটাকে দেখি যারা শিকার করতে এসেছিল। মেয়েটি ভয়ে জঙ্গলে আওয়াজ শুনে গুলি চালাতেই সেই গুলি গিয়ে লাগে রেজির বুকে এবং সে মারা যায়। অর্থাৎ অশোকের ফরেন্সিক টিম এই রেজির বডি পেয়েছিল। তবে এখন গুলির শব্দ এবং রেজির রক্তের কারণে সময় চেঞ্জ হয় এবং আনন্দ পিটারকে ক্রিমিনাল থেকে বাঁচিয়ে স্টিফেনের সাথে টিম আপ করে বলে, এ জঙ্গল থেকে যদি বেঁচে ফিরতে চাও তাহলে যাই হয়ে যাক গুলি চালিও না। কিন্তু এখানেই আসে একটা বিশাল টুইস্ট। প্রথমে স্টিফেন আনন্দের কথা না শুনলে আনন্দ বলে সে যদি ওর কথা মেনে চলে তাহলে নিজের সন্তানকে দেখতে পাবে এবং এখানে আমরা জানতে পারি আনন্দের বাবা প্রায় 30 বছর আগেই এই জঙ্গলে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। তাকে সে জন্মের পর কখনোই দেখেনি, কিন্তু তার ছবি এখনও পার্সে রেখেছে। আর সেই ছবিটা আর অন্য কারো নয়, স্বয়ং স্টিফেনের। অর্থাৎ স্টিফেন আনন্দের বাবা। 26শে মে 1994 সালে আনন্দের জন্মদিনের দিন সে নিরুদ্দেশ হয়েছিল। আর এই কারণে স্টিফেনকে শুরুতেই ডেট জিজ্ঞাসা করা হলে আনন্দ শুনে অবাক হয়ে গিয়েছিল। এতক্ষণে আনন্দ তাকে জঙ্গলের পুরো বিষয়টা বুঝিয়ে তাকে ফলো করতে বলে এবং তখনই দেখা যায় তাদের দুজনের এই কথোপকথন দূর থেকে দাঁড়িয়ে আরেকটা অন্য টাইমলাইনের আনন্দ শুনছিল। তো এখন আনন্দ স্টিফেন এবং মুতুফেলকে ক্রিমিনাল থেকে বাঁচিয়ে বাকি টিমকে ইনফর্ম করে মূর্তির সামনে আসতে বলে।
যাতে তারা জঙ্গল থেকে বেরোতে পারে। কিন্তু মুশকিল হলো তারা যতই বেরোনোর চেষ্টা করে ঘুরে ফিরে সেই মূর্তির কাছেই গোলকধাঁধার মতো চলে আসে। তখনই আনন্দের পিয়নের বলা কথাটা মনে পড়ে যায় যে এই এলাকার গোষ্ঠী গোলপথে ঘুরে কাকভূষণীর পুজো করত এবং পিয়ন নিজেও স্পাইরাল সাইন আঁকত। তাই বুদ্ধি লাগিয়ে আনন্দ সবাইকে নিয়ে মূর্তি বরাবর গোল করে ঘুরে জঙ্গল থেকে বেরিয়ে আসতে থাকে। আসার পথে তারা ক্রিমিনালগুলোর সম্মুখীন হলে মুতুফেল সহ বাকিদেরও মারতে থাকে, কিন্তু আনন্দ তাদের মেরে বাকিদের বাঁচিয়ে নেয়। ততক্ষণে একজন স্টিফেনকে আহত করে দিলে স্টিফেনের রক্ত মাটিতে পড়তেই আনন্দ ভয় পেয়ে যায়। কিন্তু সবাইকে অবাক করে সময় চেঞ্জ হয় না। শুধু রক্ত নয়, রক্তের সাথে হাই সাউন্ড হওয়াটাও জরুরি। তাই এই পর্যায়ে আনন্দ জঙ্গলের এক প্রান্ত থেকে কাকদের ডাক শুনতে পায়। সেই দিকে গেলে অবশেষে জঙ্গল থেকে সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং আনন্দ সবাইকে গাড়িতে তুলে স্টিফেনকে হসপিটালে পৌঁছতে বলে। তার সন্তানকে দেখার জন্য তাহলে 1994 সালে ছোট্ট আনন্দকে কোনোদিনই বাবা ছাড়া বড় হতে হবে না। তারা গাড়ি নিয়ে বেরিয়ে যেতেই আনন্দ মূর্তির সামনে এসে নিজেকে গুলি করে, কারণ সে পেরেছে পুরনো ঘটনার পুনরাবৃত্তি আটকাতে, সময়চক্রকে ভাঙতে। এরপরের দৃশ্যে আমরা দেখি হসপিটালে আনন্দের চোখ খুলতে এবং আজ তার স্ত্রী নিতুর ডেলিভারি হবে। তবে সবথেকে বড় টুইস্ট হচ্ছে তার পাশে বসে রয়েছে স্টিফেন জর্জ, কারণ 1994 সালে আনন্দ স্টিফেনকে জঙ্গল থেকে বের করতে সফল হয়েছিল। এই জন্যই আনন্দ ছোটবেলায় তার বাবাকে হারায়নি। এরপর আনন্দের নতুন থানায় জয়েনের সময় চলে আসে। তবে আনন্দ এখন কনস্টেবল নয়, এএসআই। একটু দাঁড়ান, আপনারা কি ভাবছেন কাহিনী এখানেই শেষ? এখানেই খোলে মুভির সব থেকে বড় টুইস্ট। আনন্দ খেয়াল করে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে অশোক এবং গাড়িতে যে কয়জন অফিসার আছে তাদের প্রত্যেকে সেম কথা রিপিট করছে, যেগুলো সে প্রথম দিন কনস্টেবল ডিউটি জয়েন করতে আসার সময় শুনেছিল। আনন্দের ভয়ে বুকটা কেঁপে উঠতেই আসলো রেজির ফোন। অফিসার রেজি একটা গাড়ি আটকেছে যেখানে কয়েকজন ছেলে মেয়ে অ্যাডাল্ট ভিডিও শ্যুট করছিল। শুধু তাই নয়, আনন্দ খেয়াল করে যে তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা পেরুমালাই জঙ্গলের ঠিক পাশে এবং সেখানেই দাঁড়িয়ে সেই হরিণটা। তখনই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং আনন্দ খেয়াল করে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে ওই কলেজ গ্রুপের মেয়েটা যারা জঙ্গলে শিকার করতে এসেছিল। প্রচণ্ড ভয়ে তাকে গাড়িতে তুলে আনন্দ মেয়েটার ফোন চেক করে তার বাড়ির লোককে কল করতে যেতেই বুকটা ভয়ে কেঁপে ওঠে, কারণ ফোনের লক স্ক্রিনে মেয়েটার সাথে তার বাবার ছবি রয়েছে এবং সে আর অন্য কেউ নয়, স্বয়ং আনন্দ। আর তখনই তার কোলে মেয়েটা মারা যায়। এই ঘটনায় আনন্দ ভয় পেয়ে নিতুকে কল করে তার ছোট মেয়ের ব্যাপারে খবর নেয়। জানা যায় মেয়েটা একদম সুস্থ আছে। তবে আনন্দ এখন বাকরুদ্ধ। সে ভালো করে বুঝতে পারছে এত কিছুর পরেও টাইম লুপ ব্রেক করে সে বেরিয়ে আসতে পারেনি। তার মনে পড়ে যায় পিয়নের কথা। সে বলেছিল এই লুপ ভাঙতে হলে তাকে সেই ঘটনাকে থামাতে হবে যেটা দিয়ে এইসব কিছুর সূত্রপাত হয়েছিল। অর্থাৎ আনন্দকে এই টাইম লুপ ব্রেক করে বেরিয়ে আসতে হলে পর্তুগিজ রাজা লর্ড গ্যাব্রিয়েলকে আটকাতে হবে। আর তখনই দেখা যায় জঙ্গলের ভেতর থেকে লর্ড গ্যাব্রিয়েল তার দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে হাসছে। এবং এরই সাথে শেষ হয় আজকের মুভি সম্ভবম অধ্যায়ম অনুর চ্যাপ্টার 1। এর যখন চ্যাপ্টার 2 রিলিজ হবে আমি তখনই আপনাদের সেটার এক্সপ্লেনেশন দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দের এরকমই মাস্টারপিস মুভির নাম কমেন্ট করতে পারেন, আমি এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। যাই হোক, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলে সেট করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলে আপনাদের পছন্দের মুভির এক্সপ্লেনেশন আপলোড করতে থাকি। সাবস্ক্রাইব করা থাকলে নেক্সটে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।